তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। কোথায় যেন মনে হয়েছে মালিক আর চাকরের দল একটা হয়ে গেছে, মালিক পক্ষ চাকর পক্ষ। ভরাডুবি হয়েছে দলের, কে নেবে পরাজয়ের দায়? তাই কি টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়? একের পর এক দলের প্রবীণ নেতা মুখ খুলতে শুরু করেছেন, আর কর্নার হচ্ছেন অভিষেক। এর আগেও নবীন প্রবীণ বিতর্কে দলের অন্দরই কোণঠাসা হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তৃণমূল সুপ্রিমো সামাল দেন বিষয়টি, কিন্তু এখন তো আর সেই ক্ষমতা নেই। তাই অভিষেকের বিরুদ্ধে বেলাগাম হচ্ছেন একের পর এক তৃণমূলের প্রবীণ নেতা। সেই তালিকায় প্রথমেই নাম আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। এরপরই মুখ খুলতে শোনা গেল রবীন্দ্রনাথ ঘোষকে। তালিকায় আর কে কে রয়েছেন? কেনই বা অভিষেকের টার্গেট? তবে কি দলের অন্দরে অভিষেকের বারবারন্ত নাপসন্দ ছিল প্রবীণ নেতাদের? দলের ভরাডুবির পর সব নেতারাই মুষড়ে পড়েছেন। এই আবহে প্রথম বোমা ফাটালেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার বিস্ফোরক অভিযোগ, একজন ব্যক্তি দলটাকে তিলে তিলে শেষ করে দিলেন। তিনি নাকি আর কেউ নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দুবাবুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের ভেতর ধৃতরাষ্ট্র করে রাখা হয়েছিল। প্রার্থী বাছাই নিয়ে অভিষেককে এক হাত নিয়ে তার কটাক্ষ। হরিশ্চন্দ্রপুরে এমন একজনকে টিকিট দেওয়া হয়েছে যার ভাষা জ্ঞানী নেই। আবার রতুয়ায় দাঁড়িয়েছেন 84 বছরের এক অশক্ত বৃদ্ধ। এই ভুল সিদ্ধান্তের মাশুলি দিচ্ছে দল। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে, কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। দলের আরও এক প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তিনিও নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাজ্য স্তরে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একদিকে দিদি আর একদিকে অভিষেক। তিনি আরো বলেন, অভিষেক নিজের সিদ্ধান্ত বহাল রাখতে দিদির ওপর চাপ সৃষ্টি করতেন, যার কারণে নিজের স্বাভাবিক সিদ্ধান্তগুলো দিদি নিতে পারতেন না। দিদি যদি তার স্বাভাবিক সিদ্ধান্তগুলো নিতে পারতেন, তাহলে দল হয়তো ক্ষমতায় থাকতো। বাংলার মানুষের ভাবনা সম্পর্কে অভিষেকের এখনো এতটা অভিজ্ঞতা হয়নি। ও হয়তো ক্ষমতা বুঝেই উঠতে পারেনি। কর্পোরেট স্টাইলে করতে গিয়ে সব কিছু তছনছ করে দিল। এই দলে নাম লিখিয়েছেন পাপিয়া ঘোষ। শিলিগুড়ির প্রাক্তন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ দলের অন্দরে দাসত্ব করার অভিজ্ঞতায় সরব হয়েছেন। তিনি বলেন, তৃণমূলে আমরা ছিলাম স্রেফ চাকর, দল চলেছে মালিক আর চাকরের সমীকরণে। পাপিয়ার আরো দাবি, বাংলার মানুষ তৃণমূলকে নয়, বরং দলের দাম্ভিক নেতাদের অহংকারকে প্রত্যাখ্যান করেছে। হারের জন্য তিনি সরাসরি আইপ্যাকের দাদাগিরিকে দায়ী করেছেন। তার অভিযোগ, আইপ্যাকের হাতে অসীম ক্ষমতা থাকায় রাজ্য স্তরের নেতারা কার্যত পুতুলে পরিণত হয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে আইপ্যাকের ছক আর খাটেনি বলেই উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের এই শোচনীয় পতন। 21 থেকে 26 এই 5টা বছর দল কিন্তু আর আগের মতো ওই সিস্টেমে চলেনি, যেটা একটা দল চলার কথা। কোথায় যেন মনে হয়েছে মালিক আর চাকরের দল একটা হয়ে গেছে, মালিক পক্ষ চাকর পক্ষ। আমাদের শুধু একটাই কাজ, যে মালিক পক্ষ থেকে যে অর্ডার আসবে আমাদের সেটা পালন করা।
আমাদেরও যে কর্মী, আমরা যারা সবাই তো আর মাথা দিয়ে দলটা করে না, অনেকে আবেগ দিয়েও করে। তা আমাদের যে যারা আমরা দায়িত্বে ছিলাম, জেলার দায়িত্বে, আমাদের অনেক সুবিধে অসুবিধে হতো। সেই কথাগুলো বলবার আমাদের জায়গা সেইভাবে সঠিকভাবে ছিল না। ওই এক এজেন্সি, অন্যান্য রাজ্যের যে দালাল এজেন্সিরা এসেছিল, তাদের কাছে আমাদের বলতে হতো। সেখানে যারা হয়তো তাদের রসদ দিতে পারতো, মিষ্টির প্যাকেট দিতে পারতো, তাদের কথাটা হয়তো উপরে যেত। আমরা যারা দিতে পারতাম না, আমাদের কথাটা সঠিকভাবে উপরে হয়তো যেত না। এবং যাবার আরও অনেক কারণ রয়েছে। যেমন সিন্ডিকেট রাজ যদি বলি, এই 21 থেকে 26-এ যেটা মারাত্মকভাবে বেড়ে গেছিলো। আমরা যদি দেখি বালি পাথর, যেহেতু আমরা তো বলার জায়গা ছিল না, বারে বারে চিঠি দিয়েছিলাম রাজ্যের বিভিন্ন অফিসে, বারে বারে তাদের যারা মেসেজ, আর আমাদের তো ওভাবে সামনে বসে লিডারকে বলার জায়গা নেই। আমাদেরকে ওই তাদের যে কর্মচারীরা বা আমাদের যারা ওই তাদের এজেন্সি, তাদের কাছে আমাদের বলতে হবে, আর তারাই তাদের সাথে লিপ্ত। তারা কোথায় বলবে এই কথাগুলো? এবং এই যে বালি পাথর যেভাবে নদীগুলো, যেটা মানুষ ক্ষিপ্ত, অথচ যারা রয়্যালটি দিয়ে কাজ করছে, আমাদের এখানে যেমন দার্জিলিং জেলায় আমাদের শিল্প, এই শিল্প বলতে এটাই, বালি নদী থেকে বালি তোলা, মানুষ এটাকে কাজ করে, এটা বৈধভাবে করা যায়, এটাকে অবৈধভাবে রীতিমতো করা হতো। এবং একটা দম্ভের ব্যাপার তো ছিলই। আমাদের লিডাররা আমাদেরকে, মানুষ না দলকে প্রত্যাখ্যান করেনি, মানুষ আমাদের মতো লিডারদের প্রত্যাখ্যান করেছে। আমাদের দম্ভ, আমাদের অহংকার, আমাদের সেই বড় বড় গাড়ি চলা, আমাদের চলাফেরা, কথাবার্তা, তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এবার কে? অনেকেই হয়তো হাঁসফাঁস করছেন, শুধু সুযোগের অপেক্ষা। আবার অনেকেই পিঠ বাঁচাতে তৎপর, কেউ কেউ ভয়ে মুখ লুকিয়েছেন, কেউ আবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই সবের মাঝে ঘাসফুল শিবিরে এখন শুধুই নিস্তব্ধতা। তৃণমূল সুপ্রিমো যদিও বলছেন বাঘের বাচ্চার মতো লড়াই দেবেন, দলকে এক ছাতার তলায় রাখার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বিপর্যয়ের ধাক্কা সামলানো কি মুখের কথা? কালীঘাট টু হরিশ মুখার্জি রোডেও পরিবর্তনের ধাক্কা, সরে গেছে হাই সিকিউরিটি। সেই রাস্তাতে সাধারণের যাতায়াত অবাধ। জেড প্লাস সিকিউরিটি ছাড়াও অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরিশ মুখার্জি রোডের 118A এর ঠিকানায় এখন থেকেই নিরাপত্তা রক্ষীরা থাকছেন না। শুধু তাই নয়, তার কালীঘাট রোডের বাড়ির সামনে থাকা নিরাপত্তা কর্মীরা ডিউটি থেকে অব্যাহতি পেয়েছেন। ফুটপাতের ওপরে বেশ খানিকটা জায়গা জুড়ে পুলিশের বসার জায়গা থাকতো, সেই জায়গা এখন খালি, শুনশান। কথায় আছে না, আজ যে রাজা কাল সে ফকির।